প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব বাংলার বাঘ হিসেবে খ্যাত আবুল কাশেম ফজলুল হক 1873 সালে বরিশালের সাটুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কাজী ওয়াজেদ আলী একজন আইন ব্যবসায়ী ছিলেন। ছোটবেলা থেকেই শেরেবাংলা একে ফজলুল হক অত্যন্ত মেধাবী ছিলেন। শিক্ষা জীবন শেষ করে তিনি 1900 সালে কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জুনিয়র হিসেবে আইন ব্যবসা শুরু করেন। সেখানে তিনি অল্প কিছুদিন ছিলেন। তারপর ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। কিন্তু সরকারি চাকুরির বাঁধা ধরার নিয়মের কারণে সেখানে তিনি বেশি দিন চাকুরি করেননি। 6 বছর পর চাকরি থেকে ইস্তফা দিয়ে আবার আইন ব্যবসা শুরু করেন। শেরেবাংলা একে ফজলুল হক 1911 সালে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি 1913 সালে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদের এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। শেরেবাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা। তিনি রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উনিশশো সালে নেহেরু রিপোর্ট এবং 1929 সালে জিন্নার 14 দফা প্রস্তাবের ফলে ভারতবর্ষের শাসনতান্ত্রিক সমস্যা প্রকট আকার ধারণ করে। এই সমস্যা নিরসনের জন্য তৎকালীন গভর্নর জেনারেল আরউইন 1929 সালে গোলটেবিল বৈঠকের ঘোষণা দেন। 1930 থেকে 1932 সাল পর্যন্ত লন্ডনে 3টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মোহাম্মদ আলী জিন্নাহ সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে শেরেবাংলা একে ফজলুল হক উপস্থিত ছিলেন এবং মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তিনি তুলে ধরেন। শেরেবাংলা একে ফজলুল হক একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন। তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন ছিলেন।
1916 সালে হিন্দু মুসলিম স্বার্থের সমন্বয়ে যে চুক্তি করা হয়, সেই লখনৌ চুক্তিতে শেরেবাংলা একে ফজলুল হকের ভূমিকা ছিল। 1918 সালে তিনি একই সময় সর্বভারতীয় কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি ছিলেন। 1919 সালে তিনি মেদিনীপুরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক সমস্যা নিরসনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ভারত শাসন আইন প্রণীত হয়েছিল। যেমন 1909 সালে মৌলিক মৃত্যু সংস্কার আইন, 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন। কিন্তু এগুলো ভারতবর্ষের মুসলমানদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। 1937 সালের নির্বাচনের পর যেসব প্রদেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে, সেই সব প্রদেশে মুসলমানদের অবস্থা শোচনীয় হয়ে যায়। কংগ্রেসের উগ্রবাদী সাম্প্রদায়িক নেতাদের কার্যকলাপের ফলে হিন্দু মুসলমান দাঙ্গা প্রবল আকার ধারণ করে। তখন থেকে মূলত মুসলমানরা পৃথক আবাসভূমির চিন্তা শুরু করে। 1940 সালের 23 মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা একে ফজলুল হক। এই প্রস্তাবে মুসলমানদের জন্য একাধিক মুসলিম রাষ্ট্র, স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। উনিশশো 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে। তখন থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়। উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা শুরু হয়। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। অবশেষে 1954 সালে পাকিস্তান সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। এই নির্বাচনে শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, আওয়ামী লীগ, নাজামে ইসলাম, গণতান্ত্রিক দল মিলে যুক্ত ফ্রন্ট গঠন করে। শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন যুক্ত ফ্রন্টের অন্যতম নেতা। এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট জয়লাভ করে এবং শেরেবাংলা একে ফজলুল হক যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন।
শেরে বাংলায় কি ফজলুল হক ছিলেন জনমানুষের নেতা, কৃষকের নেতা। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে কৃষি নির্ভর বাংলার উন্নয়নের জন্য কৃষকদের কল্যাণ করা অত্যন্ত জরুরি। কৃষকদের কল্যাণ ছাড়া বাংলার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি কৃষি ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। জমিদার ও শোষক শ্রেণীর অত্যাচার এবং নির্যাতনের ফলে তৎকালীন কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। এই অবস্থা থেকে কৃষকদের মুক্তির জন্য শেরেবাংলা একে ফজলুল হক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। কৃষকরা যেন সময় মতো সহজ শর্তে ঋণ পেতে পারে, এই জন্যই তিনি 1913 সালে বঙ্গীয় আইন পরিষদে কৃষি ঋণ আইন পাশ করেন। এর ফলে কৃষকরা জমিদার এবং মহাজনদের অত্যাচার থেকে কিছুটা হলেও রক্ষা পায়। শেরেবাংলাকে ফজলুল হকের রাজনৈতিক শক্তি ছিল দেশের কৃষক সমাজ, কিন্তু কৃষকরা ছিল অবহেলিত। তারা সচেতন না হওয়ার কারণে তাদের অধিকার সম্পর্কে জানতো না। শেরেবাংলাকে ফজলুল হক বাংলা কৃষকদেরকে তাদের অধিকার সচেতন করে তোলেন। এই জন্যই তিনি বিংশ শতাব্দীর শুরুর দিকে কৃষক প্রজা আন্দোলন শুরু করেন। তার নেতৃত্বে সংগঠিত দলের নামকরণ করা হয় নিখিল বঙ্গ প্রজা সমিতি। এই সমিতি 1929 সালে গঠন করা হয়। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এই দলের প্রবেশের অধিকার ভোগ করত। সকলের জন্যই এই সমিতির দ্বার উন্মুক্ত ছিল। বিংশ শতাব্দীর 30 দশকের প্রথম দিকে গ্রামীণ সমাজে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে সম্পর্কে অবনতি ঘটে। 1930 সালে অর্থনৈতিক মহামন্দা থেকেই মূলত এই সমস্যার সূত্রপাত হয়। এই সময় কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার মূল্য উৎপাদনের খরচের চেয়ে নিচে নেমে যায়। এই অবস্থায় কৃষকরা জমিদারদের খাজনা দিতে ব্যর্থ হয়। তারা গ্রামের মহাজনদের কাছ থেকে ঋণ নিত, কিন্তু ঋণের টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় তারা তাদের কাছে নির্যাতিত হতো। তখন ঋণ দেওয়ার প্রথা ছিল বন্ধকের বিপরীতে। অর্থনৈতিক মন্দার কারণে কৃষকরা তাদের বন্ধকের সম্পত্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছিল। ঋণদাতা
বা মহাজনরা ছিল বেশিরভাগই হিন্দু, আর যারা ঋণ গ্রহণ করত, ঋণ নিত, তারা প্রধানত মুসলমান। তাই মহামন্দার কারণে ঋণ শোধ করতে না পারায় কৃষক এবং মহাজনদের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটে, সেটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। এই পরিস্থিতি ঠেকাতেই মূলত 1937 সালে ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়। 1937 সালে শেরেবাংলায় কে ফজলুল হক অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর ঋণ সালিসি বোর্ড গঠন করেন। শেরেবাংলায় কে ফজলুল হক বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের পক্ষপাতী ছিলেন এবং এই জন্যই তিনি পদক্ষেপ নিয়েছিলেন। বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের কার্যকারিতা পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার ক্লাউড কমিশন গঠন করেছিল। 1938 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনী পাশ করা হয়। এতে করে জমিদারদের লাগামহীন অত্যাচার চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। ক্লাউড কমিশনের সুপারিশের প্রেক্ষিতেই শেরেবাংলায় কে ফজলুল হক 1940 সালে মহাজনী আইনও পাশ করেন। শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও শেরেবাংলায় কে ফজলুল হকের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ব্রিটিশ ভারতে মুসলমানরা ইংরেজি এবং আধুনিক শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষায় যদি মুসলমানরা অগ্রগতি অর্জন করতে না পারে, তাহলে বাংলার মুসলমানদের উন্নতি সম্ভব নয়। তাই তিনি শিক্ষা বিস্তারের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। 1912 সালে তিনি কলকাতায় মুসলিম শিক্ষা সমিতি গঠন করেন। 1913 সালে বঙ্গীয় আইন পরিষদে একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন এবং এই শিক্ষা পরিকল্পনা গণমুখী শিক্ষার পথকে প্রশস্ত করে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনেও তার অবদান ছিল। 1924 সালে অবিভক্ত বাংলার প্রাদেশিক মন্ত্রী পরিষদের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি কলকাতায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন এবং মুসলিমদের অর্থনৈতিক সহযোগিতার জন্য মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন। 1939 সালে তার উদ্যোগে লেডি ব্রেবন কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজে সে সময় মুসলিম ছাত্রীদের জন্য 50 ভাগ আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছিল। 1873 সালে ঢাকার ফরাশগঞ্জে ব্রাহ্মমেয়েদের জন্য যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি পরবর্তীতে বিভিন্ন স্থান পরিবর্তন করে
বিভিন্ন কর্তৃপক্ষের অবদানে আজকের ইডেন মহিলা কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানেও শেরেবাংলা একে ফজলুল হকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও এই শিক্ষানুরাগীর প্রচেষ্টায় ঢাকার তেজগাঁও কৃষি কলেজ, মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ, বরিশালের চাখার কলেজ সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। শেরেবাংলাকে ফজলুল হকের প্রচেষ্টায় কলকাতায় টেইলর হোস্টেল, কারমাইকেল হোস্টেল, বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয়। এর ফলে মুসলমানদের ছাত্রদের শিক্ষার দ্বার উন্মোচিত হয়। শেরেবাংলাকে ফজলুল হক তিনি বাংলার অবিসংবাদিত নেতা। বাংলার মুসলিম এবং বাঙালিদের উন্নয়নের জন্য তিনি নিরলস পরিশ্রম করে গেছেন। শিক্ষা ক্ষেত্রে, কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।